উপদেষ্টার সাথে আলোচনাতেও কাটেনি কুয়েটের অচলাবস্থা। ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে হল, অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরতরা। এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড়। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার প্রধান আসামি সহ আরও 2 জন গ্রেপ্তার, 7 দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী নেতা মিয়াজি। 5 আগস্ট সংসদে লুকিয়েছিলেন বিগত সরকারের অনেক হোমরা চোমরা, উদ্ধার করে সেনাবাহিনী। আদালতে দাবি পলকের হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার। আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়, কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। রোহিঙ্গা তহবিল কমে যাওয়া দুঃখজনক, কাতারে বললেন প্রধান উপদেষ্টা। মে মাসেই দেশে স্পেসএক্সের টেকনিক্যাল লঞ্চ। যেসব সংস্কার ঐক্যমত্য হয়েছে তা প্রকাশ করে জুলাই চার্টারে সব দলের স্বাক্ষর চায় বিএনপি। নেতাদের দাবি, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে। কাটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তর সিটির অভিযান। নতুন করে আর আবাসন প্রকল্প হাতে নেবেন রাজুক, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। Comes in, goes for the reverse sweep. Wesley Madavere hits the winning Miraj run. Comes in, first goes for the reverse for Zimbabwe after 4 years. টানটান উত্তেজনা সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে 3 উইকেটে হার। পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক শান্ত। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের আলোচনা, এরপর সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। তারপরও সংকট কাটেনি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের। উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকেরা। একই সাথে ভিসির অপসারণের দাবি ও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান, এ বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। দুপুরে বসে সিন্ডিকেট সভা। সিদ্ধান্ত হয় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের। ঘোষণা আসে হল খুলে দেয়ারও। যদিও তালা ভেঙে আগে থেকেই হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। প্রশাসনিক এসব সিদ্ধান্তের পরও 1 দফা দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। কার বহিষ্কার হলো, কার প্রত্যাহার হলো, এটা কোনোটাই জানি না। এই তালিকা সম্পর্কে কেউ জানে না। সুতরাং এই পুরো জিনিসটা আসলে প্রহসন। আমাদের কর্মসূচি, আমাদের অনশন, আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে, ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে
এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে। আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কোর্ট ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবীর, 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তো এই ব্যাপারে এখন শিক্ষার্থীরা কি বলছেন আর শিক্ষকদের অবস্থান বা কি একটু জানাবেন? শিক্ষকদের অবস্থান তারা সুদৃঢ় করেছে তিতুমির, অর্থাৎ গত 18 ফেব্রুয়ারি ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। একই সঙ্গে তারা বলেছে শিক্ষার্থীরা যে উপাচার্য অপসারণের এক দফা দাবি করছে সেই দাবিটিও কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এটি একটি শিক্ষকের অপমান এবং একটি শিক্ষকের জন্য লজ্জাকরজনক, সে কারণেই তারা শিক্ষার্থীদের এই দাবির পক্ষে একমত নয়। অপরদিকে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে, 3 দিনের আমরণ অনশন চলছে, সেটি দেখতে পাচ্ছেন। তারা প্রথমে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অবস্থান নিয়েছিল, তো বৈরী আবহাওয়ার কারণে ভিতরে একটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে তারা এখন অবস্থান করে তারা জানান দিচ্ছে যে এক দফা দাবিতে তারা আন্দোলন করছে ভিসি অপসারণের, সেটি আসলে ঘোষণা না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে 37 শিক্ষার্থীকে যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল সেই বহিষ্কারদের প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাইবো যে শিক্ষার্থীদের তো বহিষ্কার করা হয়েছে, তাহলে নতুন করে কোনো কর্মসূচি হবে কিনা, শিক্ষার্থীরা কি ভাবছে তাদের আন্দোলন নিয়ে? না, আমাদের এখনও ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা এক দফাতে অটল আছি, এক দফাতে অটল থাকবো। আশা করছি খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ধন্যবাদ। আরেকজনের সঙ্গে কথা বলি যে বাইরে কফির মিছিল হচ্ছে, এরপর কি ধরনের কর্মসূচি থাকবে শিক্ষার্থীদের? আমাদের যে চলমান অনশন কর্মসূচি এটা চলমান থাকবে, আর এর পাশাপাশি যা হবে আমরা জানিয়ে দিব আলাপ আলোচনা করে। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা, তাদের যে এক দফা দাবি সেই দাবির প্রতি তারা কিন্তু অনড় রয়েছে এবং যত সময় পর্যন্ত তাদের জি প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। কুয়েট ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ঢাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন, বিক্ষোভ মিছিলও করেছে তারা। বলেছেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানায়। যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিকালে ক্যাম্পাসে মিছিল করে ঢাকা, জগন্নাথ, বুয়েট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। আপনি যদি ভালোই ভালোই পদত্যাগ না করেন, মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঘোষণা করতে পারবো। আমরাও ঘোষণা দিতে চাই মাসুদের পদত্যাগের দরকার নাই, তার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও চলমান রয়েছে ক্লাস পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায়। গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে অচলাবস্থা বিরাজ করছে কুয়েট ক্যাম্পাসে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় সেই মামলায় আরও 2 আসামি গ্রেপ্তার হয়েছে। র্যাব এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা এবং 3 নম্বর আসামি মাহাথিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে গতকাল কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজি এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন বহিরাগতকে শনাক্ত করা হয়েছে। এই হত্যা মামলার ১ নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী মেহেরাজকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এদিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে আরও এক আসামি। বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি মাহাথিরকে গ্রেপ্তার করে। তিনিও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হলো ৬ জন। এদিকে গতকাল কুমিল্লা থেকে পারভেজ হত্যা মামলার ৫ নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করে র্যাব। তাকে দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন, বাতিল করেন আসামির জামিন আবেদন। আজকের যে আসামি হৃদয় মিয়াজি, সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেই জন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। আজকে তাকে বিজ্ঞ আদালতে এনে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। শুনানির সময় আদালত 2 নারী শিক্ষার্থীর সম্পর্কে জানতে চান। এ সময় তদন্ত কর্মকর্তা জানান তারা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনজীবীরা বলছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত। গতকালের যেই মামলার 3 জন আসামিকে যারা বহিরাগত ছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকেও ওই ঘটনার সময় ওখানে ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল। তো এতে প্রমাণিত আমরা হচ্ছে যে এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না, এর পিছনে একটা পরিকল্পনা আছে। পারভেজ হত্যা মামলায় আগে গ্রেপ্তার 3 আসামি 7 দিনের রিমান্ডে রয়েছে। 2 নারী সহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে আদালতে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে সেদিন সংসদ ভবনে স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপির সাথে সংসদ ভবনেই লুকিয়েছিলেন। রাত 2:30টার দিকে তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে পলক সহ গ্রেপ্তার আসামিরা জড়িত। এদিন বাড্ডা থানার মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিক্ষুব্ধ জনতা গণভবন, সংসদ ভবন দখলে নেয়। সে সময় সংসদ ভবনে ছিলেন স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপি। জনরোষ থেকে রক্ষা পেতে প্রাণ বাঁচাতে তারা লুকিয়েছিলেন সংসদ ভবনের বাংকারে। এবার সেই লুকিয়ে থাকার কথা আদালতে জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পলক দাবি করেন 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। বলেন তিনি সেদিন সংসদ ভবনে ছিলেন। 5 আগস্ট দিবাগত রাত 2:30টার সময় তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি। তিনি আদালতকে বলেছেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন পলক সহ গ্রেপ্তার আসামিরা। আসামিরা কিছু বলতে দিলে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন, এবং এটা আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য, আরও গণমুখী করার জন্য, আরও জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি, এবং আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়। কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। এই ধরনের কোনো হত্যাকাণ্ডের মামলার রেসপন্সিবিলিটি তাদের উপরে বর্তায় না, চেইন অফ কমান্ডেও তাদের উপরে বর্তায় না। তিনি এই বিষয়টি কোর্টকে বলতে চেয়েছিলেন এবং তার পুরো কথাটা শেষ করতে দেওয়া হয় নাই, এবং কোর্টে একটি চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এদিন বাড্ডা থানার হত্যা মামলায় পলককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। অন্যদিকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,
সাধন চন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান সহ 10 আসামিকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের জন্য তহবিল কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এই সংকটে কাতারের সহায়তা কামনা করেন তিনি। এছাড়া সাইডলাইনে সাক্ষাৎ করেন স্পেস এক্সের লরেন ব্রেয়ারের সাথে। ব্রেয়ার জানান, সামনের মাসে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হতে চলেছে বাংলাদেশে। সফরের দ্বিতীয় দিনে কাতারের রাজধানী দোহায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ ও সংকটের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপির অর্থায়ন কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই অবস্থায় কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বিস্তারিত জানান। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়, এবং এই পুরোটা এই আটনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে দোহাকে পাশে চায় ঢাকা। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে 8 দফার সুপারিশ পেশ করেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। বৈঠকে কাতারের আমিরের বোন ও আর্থনা সামিটের আয়োজক হিন্দ বিনত হামাদ আল থানি উপস্থিত ছিলেন। পরে স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাইডলাইনে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের জন্য স্পেস এক্স স্যাটেলাইট সেবার সূচনার চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মে মাসে বাংলাদেশে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। আর্থনা সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানি। এ সময় 725 জন সেনা সদস্য পাঠানোর প্রস্তাবে সাড়া দেয় কাতার সরকারকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এর মাধ্যমে কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকের আগে দেশটির সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করে। এছাড়াও দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি। তানভীর মৌসুম, যমুনা নিউজ। বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ তুলে কোনো মহল জল ঘোলা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে এনডিএম এর সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। যেসব সংস্কারে সমঝোতা হয়েছে ঐকমত্য কমিশনের, তা জাতিকে জানানো উচিত বলেও মন্তব্য করেন আমির খসরু। এই প্রক্রিয়া শেষ করে দ্রুত জুলাই চার্টার তৈরি করে সেটিতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করার তাগিদ দেন তিনি। বলেন, এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে ডিসেম্বরের আগে ভোট হতে পারে। বিকেল 4টায় এনডিএম এর সাথে লিয়াজো কমিটির বৈঠক শুরু হয়। এরপর গণফোরামের সাথেও বৈঠক করে বিএনপি। তাদের হাতে সবগুলো আছে, যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে। কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে। আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে। বিএনপি সংস্কার এবং নির্বাচন উভয়ই চায়। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে তেমন সংস্কার চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। কয়েকটি দলের কারণে খুব তাড়াতাড়ি নির্বাচন না হবার শঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি দেখা দিলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। সচিবালয়ের ভেতর ও বাইরের কিছু মানুষ প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা।
মোহাম্মদপুরের কাটাসুর খালের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজনৈতিক দলের নামে অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়ি নির্মাণ করে সরকারি জমি যারা দখল করছে তাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। এদিকে বাড়ির মালিকদের অভিযোগ, জায়গা খালি করতে যথেষ্ট সময় দেওয়া হয়নি তাদের। অভিযানে ভেঙে দেওয়া হয় খালের উপর ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় খালগুলো দখলমুক্ত করার দাবি নগরবাসীর দীর্ঘদিনের। বুধবার দুপুরে গুড়িয়ে দেওয়া হয় কাটাসুর খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে অভিযানে চিহ্নিত করা হয় কয়েকটি অবৈধ বহুতল স্থাপনা। অভিযানে দেখা মেলে খালের জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান, অফিস আর ধর্মীয় প্রতিষ্ঠান। পরিবেশ সঠিকভাবে যদি বাঁচতে না পারে, আমরা যদি বাঁচতে না দেই, তাহলে মানুষের জীবন সংকটাপন্ন। তো মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো কিছু ইসলাম, কোনো ধর্ম অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের যেটুকু অংশ খালের ভেতরে মসজিদের অংশ পড়েছে আমরা সেটুকু ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। দখলদারদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। বাড়ির মালিকদের অভিযোগ, ভবন ভাঙার আগে যথেষ্ট সময় পাননি তারা। আমাদের বাড়িটা পরে নাইকা জোর জুলুম করে তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। তারা আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো। সার্ভেয়ার দিয়েও কিন্তু এখানেই করা হয়েছে, ম্যাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোণা পড়ে, কিন্তু এই 3টা বাড়ি পড়ে না। 2-3টা বাড়িতে যে আজকে ভাঙার জন্য আসছে, 3 বাড়ি পড়ে না। খালটি উদ্ধার ও খননের পর এটি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় এমন উচ্ছেদ কার্যক্রম হলেও বছর না গড়াতে আবারও ভরাট হয়ে যায় খালের দুই পাশ। তাই তো স্থানীয়রা বলছেন উচ্ছেদের পরপরই প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে রাজুক কেয়ার হাউজিং প্রকল্প হাতে নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজুক ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, রাজুক এখন থেকে কেবল তদারকি করবে, রাজনৈতিক চাপ থেকে রাজুককে মুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। রাজুকের বর্তমান বোর্ড গঠনের প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার বলে উল্লেখ করেন রিজওয়ানা হাসান। বলেন, কেবল আমলা দিয়ে বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও রাখা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সেগুলোতে রাজুককেও আর হাউজিং প্ল্যান করতে দেয়া যাবে না, আর জায়গা নাই, আর করেন না, ঢাকাকে আর বাড়িয়েন না। একটা মেকানিজম আমরা এরকম করতে পারি কিনা যে রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে, আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 450 ব্যক্তি, এমন অভিযোগের তদন্ত করছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআরে চিঠি পাঠানো হয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে পাঠিয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানান, পাচারকারীদের ধরতে কঠোর অবস্থানে দুদক। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য এসেছে দুদকের কাছে। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে 70 জনকে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের ক শনাক্তকরণ নম্বর বা TIN সহ সংশ্লিষ্ট নথি চেয়ে এনবিআর এর কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। আসুন দুর্নীতি প্রতিরোধ করি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে, ছাড় পাবে না পাচারকারীরা। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি।
কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে দুদক। 5 কোটি 48 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা। সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় 5 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। ব্যাটারি চালিত রিকশা আটক অভিযানের প্রতিবাদে চালকরা সকালে চাঁদগাঁও বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে বাধা দেয় পুলিশ, চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গাড়ি ভাঙচুর করে বিক্ষোভরত চালকরা। সংঘর্ষে 5 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বাড়তি পুলিশ। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় অবরোধকারীদের। দিকে পাথর মারতে মারতে আমার গায়ে যেতে ওইখানে পাথর ফসছে, আমি হয়তো আর বসে থাকি লাভ নাই, আমার গায়ে পড়বে। 4 জন পুলিশ ছিল এখানে, 2 জনকে মারতে মারতে এদিক থেকে চলে গেছে আর 2 জন এদিকে চলে গেছে। এই পুলিশ ওদিক থেকে আমাদের আক্রমণ করতেছে, শ্রমিকরা ওদিক থেকে আক্রমণ করতেছে। এদিক থেকে যেগুলো আক্রমণ করতেছে এগুলো এদিকে এসে আমাদের মনে গ্লাস সহ মানে ফেটে গেছে। রাস্তার মাঝখানে যুদ্ধ যেরকম আছে ঠিক সেরকম এরকম শুরু করছে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। জানায় পুলিশের উপর হামলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এইখানে যারা দুষ্কৃতিকারী ছিল, যারা পুলিশের উপর আক্রমণ করছে, তাদের আমরা অবশ্যই গ্রেপ্তার করব। ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে যাত্রীরা। ব্যাপক সমালোচনার মুখে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম শহরে আটক অভিযানে নেমেছে পুলিশ। কোনো সিঙ্গেল নাই, কোনো কিছু নাই, ইচ্ছা মতো গাড়ি চালায় ব্যাপার একদম। কোনো সভ্য দেশের মধ্যে, সভ্য সিটির মধ্যে অটো রিক্সা চলার ইয়া নেই, অনুমোদন নাই। আমরা বিভিন্ন দেশে সফর করছি, দেখছি ওদেরকে চালাতে বলছে ভিতরে ওরা মেন রোডে উঠার কারণে মানে আজকে ঝামেলা রয়েছে। যে কোনো বাস কোন, মোটরসাইকেল কোন, প্রাইভেট কোন, ওরা মেন রাস্তা বাজায় দিয়ে আমাদের সাথে মেন রোডে মারামারি করে। সর্বশেষ গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজরা খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের খবর। টেস্টে 4 আর বাংলাদেশের বিপক্ষে 7 বছর পর জয় তুলে নিল জিম্বাবুয়ে। সিলেটে স্বাগতিকদের 3 উইকেটে হারের লজ্জায় ডুবে দারুণ এক জয় পায় সফরকারীরা। চতুর্থ দিনে বাংলাদেশের 174 রানের লক্ষ্যমাত্রা 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। মেহেদী মিরাজের ব্যাক টু ব্যাক 5-এর রোমাঞ্চ তৈরি করলেও এড়াতে পারেনি দলের হার। ম্যাচ সেরা হয়েছেন ব্লেসিং মুজারাবানি। সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় চতুর্থ দিনের খেলা শুরু হয় 1.25 ঘন্টা দেরিতে। এই বৃষ্টি অবশ্য সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচাতে পারেনি বাংলাদেশকে। দিনের দ্বিতীয় ডেলিভারিতেই মুজারাবানির শর্ট বলে কাটা পড়েন নাজমুল শান্ত। অধিনায়কের এমন কাণ্ডজ্ঞানহীন শট যেন লাল বলে বাংলাদেশ ক্রিকেটেরই প্রতিচ্ছবি। শান্তর শাটের পর মুজারাবানির আরেক শিকার মেহেদী মিরাজ। 2 ইনিংসেই ব্যাটিংয়ে এমন অসহায়ত্ব দলের সহ অধিনায়কের। এনগারাভার বলে দ্রুতই তাইজুল ফিরলে 213 রানে 7 উইকেট হারায় স্বাগতিকরা। হাসান মাহমুদকে সঙ্গী করে 35 রানের জুটি গড়লেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। মাসাকাজ্জা মুজারাবানিদের সামনে ছন্ন ছাড়া টাইগার শিবির অল আউট 255 রানেই। জাকের আলী করেন দ্বিতীয় সর্বোচ্চ 58 রান। ব্লেসিং মুজারাবানি একাই শিকার করেন 6 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের 2 ওপেনারের সামনে আবারও নিরুপায় বাংলাদেশের বোলাররা। 95 রানের ওপেনিং জুটিতে বাংলাদেশের বোলারদের যেন পরীক্ষাটাই নিয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলটা। বেনকারানের 44, বেনেটের 54, এরপর উইলিয়ামসকে দ্রুত ফিরে আসার ঝলক দেখান মিরাজ। তাইজুল মিরাজের দাপটে 128 রানে 4 উইকেট থেকে 145 রানে জিম্বাবুয়ের নেই 6 উইকেট। এরপর 12 রানে মাসাকাজ্জাকে ফেরালেও মাধেভেরে এনগারাভার ব্যাটে 3 উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
2018 সালে সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে 151 রানে হেরেছিল মুশফিকরা। মিরাজের 5 উইকেট শিকারে 200 মাইল ফলক স্পর্শের দিনে সিলেটের বুকে জিম্বাবুয়ের কাছে আবারও পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। 4 বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয়ের আনন্দের দিনে যেন লাল বলের লজ্জাটাই শুধু রইল বাংলাদেশের জন্য। সিলেটের বুকে প্রায় 6.5 বছর আগে সেই জয়ের সুখস্মৃতি আবারও ফেরালো জিম্বাবুয়ে। লাল বলের ক্রিকেটে শান্তদের সামর্থ্য আর মানসিকতা নিয়ে উঠল প্রশ্ন। জিম্বাবুয়ে দলটাও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সমস্যাটা কোথায়। তাই তো সংস্কৃতি বদলানোর আগে টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের মানসিকতা বদলানোটাই হয়তো সবচেয়ে বেশি জরুরি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। আন্তর্জাতিক 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার তেকিরদেশ প্রদেশের মারমারা ইরিগ্লিসি শহরে উৎপত্তি হয় ভূমিকম্পের। এর ধাক্কায় রাজধানী ইস্তানবুল পর্যন্ত কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে, ফলে পূর্ণ শক্তিতে ছড়িয়ে পড়ে কম্পন। এখন পর্যন্ত 3 দফায় আফটার শক অনুভূত হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ যায় 60,000-এর বেশি মানুষের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য নিহত হয়েছে। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। হামলার ঘটনায় মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। রাতে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈশারণে এলোপাথারি গুলিতে নিহত হন 26 জন। এদের মধ্যে নৌবাহিনীর এবং গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তাও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের 2 নাগরিকও নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট। অভিযোগ রয়েছে এটি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন। এদিকে কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করেছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। ভয়াবহ এই হামলায় নিহতদের সবাই পর্যটক। সহিংসতায় জর্জরিত কাশ্মীরে নিয়মিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটলেও পর্যটকদের উপর হামলার ঘটনা একেবারেই বিরল। আতঙ্কে এখন পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িক পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম থেকে 3 মাইল দূরের পাহাড়ি গ্রাম বৈশারণ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি পরিচিত মিনি সুইজারল্যান্ড নামে। কয়েক দশক ধরেই ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে সংঘাত সহিংসতায় জর্জরিত কাশ্মীর। এরপরও প্রাকৃতিক সৌন্দর্যের টানে অঞ্চলটিতে পাড়ি জমান পর্যটকরা। সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা নিয়মিত ঘটলেও দেশ বিদেশের পর্যটকদের উপর হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। অথচ এবারের হামলার টার্গেটই ছিল শুধুই পর্যটক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি বন্দুকধারীরা। কেন কেবল পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফোর্সও খুব বেশি আলোচিত সংগঠন নয়। 2019 সালে আত্মপ্রকাশ করা গোষ্ঠীটিকে 4 বছর পর সন্ত্রাসী তালিকাভুক্ত করে ভারত সরকার। সন্ত্রাসী হামলা জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে। আতঙ্কে অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। আমরা কতটা মর্মাহত আর ভীত তা প্রকাশের ভাষা নেই। আরো 2 দিন কাশ্মীর থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয়, তাই ফিরে যাচ্ছি। সবার আগে জীবনের নিরাপত্তা, মনের প্রশান্তির জন্য ভ্রমণ করতে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি এখন ভীতিকর, আর তাই এখানে আর থাকা সম্ভব নয়। নিহতদের মধ্যে 2 বিদেশি নাগরিকও রয়েছে, যার মধ্যে একজন নেপালের ও একজন সংযুক্ত আরব আমিরাতের। অতিথিদের উপর হামলার নিন্দা জানিয়েছেন কাশ্মীরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।